পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হচ্ছে আজ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা। 2022 সালের 25 জুন সড়কপথের পর 2023 সালের 10 অক্টোবর চালু হয় প্রকল্পটির রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এবারে প্রকল্পের সেসব কাজও শেষ হয়েছে। গত 30 জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর থেকে গত 25 জুন পর্যন্ত 2 বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 1,648 কোটি 76 লাখ 18,030 টাকা। তিস্তা প্রকল্পের কাজ কোন দেশ পাচ্ছে সে সিদ্ধান্ত বাংলাদেশের। এক্ষেত্রে ঢাকার যে কোনো সিদ্ধান্তকেই সম্মান জানাবে বেইজিং। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, এদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় সহায়তা করতে চায় তারা। প্রধানমন্ত্রীর চীন সফরে যুগান্তকারী ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তিস্তা নদীকে ঘিরে নেয়া মহাপরিকল্পনা বাস্তবায়নে যৌথ সমীক্ষা করে চীন। তবে এখন ভারতের আর্থিক সহায়তা প্রস্তাবে আগ্রহী বাংলাদেশ। প্রধানমন্ত্রী দিল্লি সফর শেষে সেই বার্তাই দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা প্রকল্প। এতে দিল্লির যুক্ত হওয়াকে বেইজিং কিভাবে দেখছে সেই প্রশ্ন রাখা হয় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কাছে। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন আয়োজিত ডিকাপ টকে সেই জবাব দেন ইয়াও ওয়েন। জানান, তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে প্রস্তাব দিয়েছে চীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের প্রস্তাবে তিস্তা প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। তবে এ প্রকল্প বাস্তবায়ন কে করবে তা বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে। আমরা চাই এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক, কারণ এটি উত্তরাঞ্চলের মানুষের জন্যই প্রয়োজন। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাই এ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তকেই সম্মান জানাবে চীন। ভারতের সঙ্গে যৌথভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন আগ্রহী কিনা এ প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে রাষ্ট্রদূত জানান, চীন প্রস্তুত, তবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। আরেক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবিলায় পাশে থাকতে চায় চীন। রিজার্ভ সংকট মোকাবেলায় নতুন ধরনের প্রস্তাব নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা চলছে। এটি বেজিং এর জন্য প্রথম। তবে আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই। আশা করছি প্রধানমন্ত্রীর চীন সফরকালে এ বিষয়ে যুগান্তকারী সিদ্ধান্ত আসবে। চীন নেতৃত্বাধীন জোট জিডিআই এর দরজা বাংলাদেশের জন্য উন্মুক্ত। ঢাকা চাইলে এতে যুক্ত হতে পারে বলেও মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। এমনকি পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার আগে আপিল শুনানি করতে নারাজ দেশের সর্বোচ্চ আদালত। ফলে এখনো বহাল রয়েছে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে আবারও নিয়মিত আপিলের নির্দেশ আপিল বিভাগের। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির এজলাসের দিকেই যেন ছিল সবার নজর। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকছে নাকি বাতিল হচ্ছে, সেই প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব ছিল উভয় পক্ষ। কিন্তু এ বিষয়ে শুনানির শুরুতেই মুক্তিযোদ্ধা কোটার পক্ষের এক আইনজীবী তাদের জ্যেষ্ঠ অন্য আইনজীবী দেশে না থাকায় শুনানির জন্য সময় চান। সাথে সাথে অ্যাটর্নি জেনারেল কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে তখনই শুনানির জন্য অনুরোধ করেন, কিন্তু তাতে সাড়া দেননি 6 বিচারপতির আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল সাহেব তার আর্জেন্সির কথা বলে আসলে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সমস্যা হচ্ছে, আবার অপরদিকে বাহিরে আন্দোলন চলছে। কোর্ট মন্তব্য করলেন বলে বাহিরের আন্দোলনের আলোকে তার এখানে অর্ডার হবে না বা রায় হবে না, এটা কেন হচ্ছে, এটা কারা করতেছে? তখন অ্যাটর্নি জেনারেল বলে না, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, স্টুডেন্টরা এটা করতেছে। এ সময় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আবারও আপিল করার নির্দেশ দেয় আদালত। আইটেম 8 হিসেবে এটা ছিল। ইতিপূর্বে চেম্বার জজে সেখানে কোনো স্টে ছিল না, যে মুক্তিযোদ্ধা কোটা যে 30% সেটা বহাল ছিল এবং এটা বহালই থাকবে যে পর্যন্ত ফাইনাল শুনানি না হবে।
গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা বাতিলের দাবিতে আগামী রোববার সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করবেন শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড় সহ বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরুদ্ধ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার, কিন্তু গত 5 জুন হাইকোর্টের রায়ে সে পদ্ধতি পুনর্বহাল হয়। এই রায়ের বিপক্ষে বৃহস্পতিবার আপিল শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিকে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে শাহবাগ মোড় 6 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 56% যে কোটা, এই কোটাটা যেন না থাকে, এরকমটাই আমাদের আন্দোলনের মূল বক্তব্য। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করেন, আর বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 24-এ এসে আমি কোটা প্রথা কোনোভাবেই যৌক্তিক মনে করি না। আমাদের দাবি হচ্ছে যেন অতি দ্রুততার সহিত এই হাইকোর্টের রায়কে অবৈধ ঘোষণা করে ছাত্র সমাজের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনও অবরোধ করেন। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্তত 5 কিলোমিটার যানজট তৈরি হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী রোববার সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করবেন তারা। নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টের দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে। শনিবার বিকেলে সব বিশ্ববিদ্যালয়ে হবে বিক্ষোভ মিছিল। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত রাত 12টায় হলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, চলমান কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে হল থেকে বের করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা, তাদের দাবি সার্জিসকে হল থেকে বের করে দেওয়ার ঘটনাটি সঠিক নয়। এ বিষয়ে সার্জিস গণমাধ্যমকে জানান, ভুল বোঝাবুঝির কারণেই ঘটেছে এমন ঘটনা। জানান, রাতে হলে থাকতে তার কোনো সমস্যা নেই। কোটা সংস্কার আন্দোলনটা চলছে, তো এই আন্দোলনে একটি সমন্বয় যে প্যানেল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি সেই প্যানেলের একজন সদস্য। মোরাল জায়গায় যদি একজনকে আপনি সরায় ফেলতে পারেন এভাবে বা বের করে দিতে পারেন, বাকি স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি ঢুকে যাবে, কিংবা এটা সবাইকে ডিমোরালাইজ করে ফেলবে। ওই জায়গা থেকে হয়তো চেষ্টা করেছি। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে 4 দিন ধরে অচল 35টি সরকারি বিশ্ববিদ্যালয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে টানা 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় তারা জানান, এই পেনশন স্কিমের কারণে 1 জুলাই থেকে যোগ দেয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। কোনো অবস্থায় বিশ্ববিদ্যালয়ে একটি অরাজকতার পরিবেশ তৈরি হয়। সুতরাং যত দ্রুত আমি আহ্বান করব, আপনারা আমাদের যে দাবিগুলো আছে, দাবিগুলো আপনারা সমাধান করুন, আমাদের সাথে বসুন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একই সময়ে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরা জানান, যত দ্রুত দাবি মানা হবে তত দ্রুত ক্লাসে ফিরে যাবেন তারা। আমরা শিক্ষক সমাজ চাবো যে অতি সত্বর আমাদের সাথে বসে একটা যৌক্তিক সমাধান সরকার করবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব। এদিকে শিক্ষক নেতাদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা থাকলেও পদ্মা সেতু সংক্রান্ত সভার কারণে তা স্থগিত হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আমাদের
বিপ্লব বড়ুয়া সাহেব বলেছেন যে আজকে আপনাদের সভাটি হওয়ার কথা ছিল, এটা আজকে স্থগিত করা হলো। আমরা অচিরেই আপনাদেরকে আবার পরবর্তী সভা কখন হবে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে এক নারী চিকিৎসককে মামলায় ফাঁসিয়েছিল র্যাব। ওই কর্মকর্তাকে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 3 মাসের মধ্যে একটি তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত। ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, বাসা থেকে তুলে নিয়ে 5 দিন ধরে নির্যাতন করে সংস্থাটি। এরপর তার বিরুদ্ধে দেয়া হয় 3 মামলা। শিকাগো স্কুল অব প্রফেশনাল সাইকোলজির পিএইচডি গবেষক ছিলেন ডাক্তার ইশরাত আলম ঈশিতা। তিনি যুক্তরাষ্ট্রের আরও 3টি বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপও পান। করোনার কারণে যুক্তরাষ্ট্রে যেতে না পারায় পড়াশোনা করেন অনলাইনে। ঠিক তখনই 2021 সালের 28শে জুলাই বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। শুধু তাই নয়, সংস্থাটির হেডকোয়ার্টারে তাকে 5 দিন রেখে নির্যাতনের অভিযোগ করেন তিনি। তাদের কথাটাই ছিল এই পা নিয়ে যেন বাসায় ফিরতে না পারো সেই ব্যবস্থা করব। এই পায়েই তারা ওই যে মোটা টাইপের একটা স্টিকের মতো থাকে যে রডের মতো, ওটা দিয়ে বারবার আমাকে পায়ে আঘাত করছে। এরপর 1 আগস্ট তাকে নিয়ে আসা হয় গণমাধ্যমের সামনে। পরে ঈশিতার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও প্রতারণার অভিযোগে 3টি মামলা করে র্যাব। ওসমানী লিডার আলী আশরাফের নাম বলতে পারলাম যে আমাকে বাসা থেকে নিয়ে গেছেন উনি, বা মাদক সহ ভিডিও করেছেন সিনিয়র এসপি মোহাম্মদ আক্তারুজ্জামান, বা সার্টিফিকেট সব ভুয়া বলেছেন আইটি স্পেশালিস্ট রাকিব। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 1 বছরের সাজা খেটে উচ্চ আদালতে আপিল করে ঈশিতা। 4 মাস পর রায়ে উচ্চ আদালত বলেন, কোনো এক অজানা ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। জড়িতদের 3 মাসের মধ্যে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ঈশিতাকে খালাস দেয় আদালত। 2টো মামলা হয়েছে সাথে সাথে, আর একটা মামলা হয়েছে প্রায় 13-14 ঘন্টা পরে। তো আপনি অ্যারেস্ট হইলেন, তারপরে আপনি আবার অপরাধ করে আপনাকে অ্যারেস্ট করা হলো, এটা কিভাবে সম্ভব? বিষয়টি নিয়ে তদন্ত চলায় সংস্থাটির পক্ষ থেকে কেউ কথা বলতে চায়নি। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা উঠিয়ে নেওয়ার পর আর ফেরত আসছে না, এরকম অভিযোগ আছে এবং এই ধরনের বহু অভিযোগ আছে। তো আমরা দাবি তুলেছি যে একটা কমিশন গঠন করা হোক, যে কমিশন তথ্য অনুসন্ধান করবে, তদন্ত করবে। বাকি 2 মামলার নিষ্পত্তি না হয় দেশের বাইরে পড়তে যেতে পারছেন না এই চিকিৎসক। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনজীবীর বিরুদ্ধে আদালতের এক কর্মচারীর করা মামলার জেরে অস্থিরতা বিরাজ করছে জয়পুরহাটের আদালত পাড়ায়। এ ঘটনার পর আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এতে অচলাবস্থা দেখা দিয়েছে বিচার কাজে। প্রায় 2 সপ্তাহ ধরে এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। গত 3 জুন জয়পুরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত 2-এর বেঞ্চের সহকারী নায়েম হোসেনের কাছে আইনজীবী সাক্ষ্য চৌধুরীর সহকারী আইনজীবী একটি মামলার নথির ফটোকপি চান। জাবেদা নকল ছাড়া কোনো কপি দেওয়া যাবে না জানালে নাইমকে মারধর করেন ওই আইনজীবী। এই বিষয়ে আদালতে মামলা করেন নাইম। কোনো কপি দেওয়া যাবে না জানালে নাইমকে মারধর করেন ওই আইনজীবী। এই বিষয়ে আদালতে মামলা করেন নাইম। কোনো মামলার ফটোকপি দেওয়া নিষেধ থাকায় এবং আমার অফিস কর্তৃপক্ষের নিষেধ থাকায় আমি উক্ত মামলার ফটোকপি দিতে দ্বিধাবোধ করি এবং নিষেধ করি। তৎক্ষণাৎ গোলাম আল মোর্শেদ সাক্ষ্য চৌধুরী এবং প্রেম নামক ব্যক্তি আমার উপর নির্মম অত্যাচার এবং নির্যাতন শুরু করে, শারীরিক নির্যাতন শুরু করে। আইনজীবী সাক্ষ্য চৌধুরীর দাবি, কথা কাটাকাটির জেরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে মাত্র। এই ঘটনায় মামলা অপ্রত্যাশিত। সে বেঞ্চ সহকারী আমাকে ধাক্কা মারে, আমাকে ধাক্কা মারতে মারতে এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমিও নিজে আত্মরক্ষার্থে তাকে ধাক্কা দিই। মামলাটি তুলে নেওয়া সহ নাইমকে প্রত্যাহারের জন্য আবেদন করেন আইনজীবী সমিতি। তা গ্রহণ না করায় আদালত বর্জন শুরু করেন আইনজীবীরা। তাকে সময় দেওয়া হয়েছিল 7 কার্য দিবসের মধ্যে। এই মামলাটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কোর্ট বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই কারণে আমরা 24/6/2024 তারিখ থেকে আমাদের এই জেলা ও দায়রা জজ মহোদয়ের অফিস আপনার কোর্ট বর্জন চলছে। আদালতের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, একজন বেঞ্চ সহকারী ও আইনজীবীর মধ্যে এই ধরনের ঘটনা দুঃখজনক। আর আদালত বর্জন করে বিচার প্রার্থীদের দুর্ভোগে ফেলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উকিল সাহেব, তারপর মোহরার সংশ্লিষ্ট বিচার প্রার্থীদের নিয়ে আমাদের চাকরি,
তারা যদি এরকম হুমকি প্রদর্শন করেন তাহলে আমরা নিরাপত্তা অভাব বোধ করছি। আদালতে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবেদুল মোমেন মুনি। মুনি, বিচার কাজে 2 সপ্তাহ ধরে অচলাবস্থা তৈরি হয়েছে, এই সংকট নিরসনে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, গত 24 জুন থেকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত বর্জন করছেন আইনজীবীরা। তো এ ব্যাপারে বিশেষ করে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো তার বাস্তবায়ন হয়নি এবং এখন পর্যন্ত কিন্তু আদালত বর্জনের গতকাল পর্যন্ত আদালত বর্জন কিন্তু বহাল ছিল এবং এই আদালত বর্জন বহাল থাকা অবস্থায় বিশেষ করে বিচারিক যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো কিন্তু পরিচালনা করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম। তিনি কিন্তু আদালতের কার্যক্রম চালিয়েছেন এবং বিবাদী পক্ষের আইনজীবীদের ছাড়াই কিন্তু বিশেষ করে তিনি উভয় পক্ষের শুনানি অংশগ্রহণের কিন্তু এই সমস্ত বিচারিক কার্যক্রম করেছেন এবং মোটামুটি রাখছেন। তারপরেও আদালতের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত সুরাহার প্রয়োজন মনে করছেন বিশেষ করে যারা বিচারপ্রার্থীরা কিন্তু এটা তারা চাচ্ছিলেন যে দ্রুত এই সমস্যার সমাধান হলে তাদের জন্য সুবিধা। এ ব্যাপারে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে আদালত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যে আইনজীবীরা যে প্রস্তাব করেছেন সেই প্রস্তাব তাদের মানা সম্ভব নয়, কারণ যারা বিশেষ করে ভুক্তভোগী নাইম তাকে মামলা প্রত্যাহার করার জন্য আইনজীবীরা তাকে চাপ সৃষ্টি করছেন, কিন্তু এটা তাদের পক্ষে মানা সম্ভব না এবং যেহেতু বিচারক যারা আছেন তারাও কিন্তু কোনো পক্ষে প্রভাব বিস্তার করতে পারেন না, যেমন তারা মামলা করতেও তাকে উৎসাহিত করেন না এবং কারো মামলা তাদের প্রত্যাহার করতেও তারা কিন্তু উৎসাহিত করেন না। তো এই অবস্থায় চলছে জয়পুরহাটের বিচার ব্যবস্থা এবং এটা আশু সমাধান চাচ্ছেন বিশেষ করে সংশ্লিষ্টরা। জয়পুরহাট আদালত বর্জন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়পুরহাট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবেদুল মোমেন মুনি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার পরিবারের 4টি ফ্ল্যাট এবং 866% জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয়। এসব সম্পদ হস্তান্তরের আশঙ্কায় জব্দের আবেদন করেছিল দুদক। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্রে আলোচনায় আসেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। গেল মাসের শেষ দিকে তার অবৈধ সম্পদের বিষয়ে ব্যাপক সমালোচনা শুরু। এক পর্যায়ে তাকে ওএসডি করা হয়। নড়েচড়ে বসে দুদকও। কমিশনের অনুসন্ধানে মতিউর ও তার 2 স্ত্রী এবং সন্তানদের নামে বিপুল জমি, ফ্ল্যাট, রিসোর্ট, পিকনিক স্পট আর শিল্প প্রতিষ্ঠানের খোঁজ মেলে। দুদকের আশঙ্কা এসব সম্পত্তি হস্তান্তর করতে পারেন মতিউর, এজন্য জব্দের আবেদন করা হয় আদালতে। দুদকের আবেদনে মতিউরের 4টি ফ্ল্যাট এবং 866% জমি জব্দের আদেশ দেয় আদালত। মতিউর রহমানের প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং তার কন্যা এবং তার পুত্র প্রত্যেকের যা নামে যেগুলো আছে সেগুলা যতটুকু সত্যতা যাচাই করতে পেরেছি। জানা তো অনেক কিছু তথ্য আপনাদের পত্রিকা আসছে, মিডিয়াতে আসছে, কিন্তু আমরা সত্যতা যাচাই করার সাপেক্ষে এগুলা আমরা ক্রোকের আদেশ দেওয়া হয়। সরকারি এই কর্মকর্তা ও তার পরিবারের নামে এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, রিসোর্ট, পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাস্টমস কমিশনার এনামুল হকের বাড়ি, ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আদেশের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। কমিশনার এনামুলের বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মকর্তা এনামুল হক ঢাকায় অভ্যন্তরীণ শুল্ক মূল্যায়ন ও নিরীক্ষা কমিশনারেটে থাকাকালে এনামুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে দুদক।
অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 10 কোটি টাকা সম্পদের তথ্য পায় তদন্তকারীরা। এর প্রেক্ষিতে গত জুলাইয়ে এনামুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক। বিচার চলাকালে এনামুল হক সম্পদ বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছেন বলে আশঙ্কা দুদক কর্মকর্তাদের। তিনি যেন বিক্রি বা হস্তান্তর করতে না পারেন সেই জন্য সম্পদ জব্দে আদালতে আবেদন করে দুদক। সংস্থাটির আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, আবেদন গ্রহণ করেছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী জব্দের তালিকায় আছে ঢাকার বসুন্ধরার জি ব্লকে এনামুল হকের 9তলা বাড়ি, বনানী ও কাকরাইলের 2টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় 3টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে একটি কার পার্কিং। কমিশনার এনামুল হক বিসিএস 13 ব্যাচের কর্মকর্তা। বাণিজ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। এরপর বদলি হয়ে আসেন এনবিআরের কাস্টমস বিভাগে। বর্তমানে তিনি সিলেট ভ্যাট কমিশনারেটের কমিশনার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিগগিরই সংশোধন করা হবে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও জাতীয় শুদ্ধাচার কৌশল। সচিব সভার বৈঠক শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তবে 1-2 কর্মকর্তার অপকর্ম বা কোনো একটি অভিযোগ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়নি বলে জানান তিনি। বর্তমান সরকারের মেয়াদে দ্বিতীয় সচিব সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে তিনি জানান, 1979 সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা দ্রুত যুগোপযোগী করে নতুন বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে। একই সঙ্গে সংশোধন করা হচ্ছে 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল। শুদ্ধাচরণ নীতিমালাটি এখন আছে যেটি, সেটি প্রায় 12 সালে 12 বছর হয়ে গেছে, 10 বছর বেশি হয়ে গেছে। তো এটি আমরা কিন্তু এখন একটা আপডেট করার চিন্তা ভাবনা করছি। সেই প্রসঙ্গটা আলোচনা হয়েছে যে আমাদের এটা যে আচরণ বিধি ছিল 1979 সালের, তো ওইটিকে আপডেট করার কার্যক্রম চলতেছিল। সেটির অগ্রগতি কি সেটি আমরা জেনেছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুত সেটি হয়তো ফাইনাল হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে বাজেট বাস্তবায়ন, সরকারের নির্বাচনী ইস্তেহার এবং দাপ্তরিক কাজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর দেওয়ার নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে। গত সভার বাস্তবায়ন অগ্রগতিটা আমরা আলোচনা করেছি। আমরা শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা করেছি। আমরা বাজেট বাস্তবায়ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের আরেকটি ছিল হলো নির্বাচনী ইস্তেহার নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি আরও জানান, জনগণকে সেবা প্রদানকারী অফিসগুলো যেন ঠিকমতো কাজ করে তা জোরালোভাবে তদারকি এবং কোনো অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সচিবদের। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের 2 সপ্তাহ পরও অস্বাভাবিক মশলার বাজার। ঈদের সময়ের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মশলা। যদিও পাইকারিতে অনেক কমেছে দাম, খুচরা ব্যবসায়ীদের দাবি নতুন করে মশলা না কেনায় আগের দামে বিক্রি হচ্ছে। এজন্য বাজার তদারকির অভাবকে দুষছেন ক্রেতারা। ঈদের আগে মশলার বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি ঈদের পরেও কমেনি। পাইকারি বাজারে দাম অর্ধেকে নেমে এলেও খুচরায় এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মশলা। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ঈদের পরে কমতে শুরু করে বেশিরভাগ মশলার দাম। সবচেয়ে বেশি কমেছে এলাচের দাম। ঈদের আগে 4200 টাকা কেজিতে বিক্রি হওয়া এলাচ এখন বিক্রি হচ্ছে 2900 টাকায়। লবঙ্গ 1340 ও গোলমরিচ বিক্রি হচ্ছে 960 টাকায়। দাম কমছে, আসলে বাড়েনি। এলাচটা আপনার 2900 টাকা থেকে শুরু করে 3400 টাকা। জিরাটা ছিল আপনার 650, এখনো অনেকটা ওরকমই আছে। তারপরে আপনার গোলমরিচের দাম ছিল কোরবানের সময় 1050 টাকা, বাট এখন 950 টাকা। তবে খুচরা পর্যায়ে এখনো অস্বাভাবিক মশলার বাজার। রাজশাহীতে মাঝারি মানের এলাচ বিক্রি হচ্ছে 3500 টাকায়, ভালো মানের এলাচের কেজি 4000 টাকা, লবঙ্গ প্রতি কেজি 1500, এছাড়া দারচিনি 420 টাকা ও জিরা বিক্রি হচ্ছে প্রতি কেজি 670 টাকায়। যখন যে দাম চাচ্ছে সে দামই আমরা বেচছি, কারণ আমরা বাজারের বাইরে তো আমরা যেতে পারবো না। যদি নতুন করে রেট আসে তার আগে কম দিবে, এরপর সামনে আরেকটু কমার আশা আছে, আরো মাঝে মাঝে একটু কমবে। একই অবস্থা খুলনা ও বরিশালেও। নতুন কোনো পণ্য না আসায় ঈদের সময়ের বাড়তি দামেই বিক্রির কথা জানালেন খুচরা বিক্রেতারা। গোলমরিচ প্রায় কেজিতে 200 টাকা বেড়ে গেছে, জিরার দাম স্থির আছে, আর আদার্স লবঙ্গ মানে আদার্স যে মশলাগুলো আছে সেগুলো ঈদের আগে যা বেড়েছে ঈদের পর আর বাড়ে নাই। আমাদের কাছে যেভাবে দাম রাখে আমরা তো ওইভাবেই কিনে আনি,
কিন্তু আমরা তো আমদানি করি না, যারা আমদানি করে তারাই বলতে পারে একমাত্র। বাজার তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম হাঁকান বলে অভিযোগ ক্রেতাদের। মনে করেন ঈদের সময় একটু বেশি থাকে, কিন্তু এখন ঈদের থেকে যে ঈদ গেছে তাতেও একই দাম তো আর কমতি হয় না। এখন ওই স্বাভাবিক ওইটাই রয়েছে, দাম কমেও না আর বাড়েও না। বাজারে নতুন পণ্য এলে মশলার দাম কমবে বলছেন খুচরা বিক্রেতারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মশলার বাজার নিয়ে জানাতে খুলনা ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে জানাবেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনার বাজারে মশলার দাম কেমন দেখছেন এবং ঈদের আগের তুলনায় বর্তমান দর কেমন সেখানে? খুলনার মশলার বাজারের কথা যদি বলি, আমরা গত কয়েকদিন ধরে কিন্তু খুলনার বিভিন্ন বাজারে ঘুরেছি। গত 29 তারিখেও খুলনার বিভিন্ন বাজারে গিয়েছিলাম। গতকাল সন্ধ্যার পরেও কিন্তু খুলনার বিভিন্ন বাজারে ঘুরে আমরা যেটা দেখেছি যে ঈদের সময় মশলার যে দাম ছিল সেই দাম কিন্তু এখনো পর্যন্ত আছে, অর্থাৎ ঈদের সময় যে দাম সে দাম কমেনি। তবে এলাচের দাম বৃদ্ধি পেয়েছে, এছাড়া গোলমরিচ, লবঙ্গ, জিরা, এগুলোর দাম কিন্তু ঈদের সময় যে দামটা ছিল সেই দামই আছে। তবে চুই ঝাল এবং আদা এর দাম কিছুটা হলেও কমেছে। আর স্বাভাবিকভাবেই কিন্তু ঈদের পরেই মশলার দাম কমে যায়, কিন্তু এবার তার ব্যতিক্রম। এ বিষয়ে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে আসলে যেহেতু এই মশলাগুলো আমদানি নির্ভর, হয়তো বা আমদানি কম হচ্ছে বলে দাম কমেনি, তেমনটি কিন্তু আমাদেরকে বিক্রেতারা আপনি বলছেন। এছাড়া আমরা যদি মশলার বাজারের কথা বাদ দিয়ে যদি আমরা বাজারের অন্যান্য পণ্যের কথা বলি, তাহলে আমরা কিন্তু আসলে দেখছি যে বাজারে সব ধরনের পণ্যের দাম, বিশেষ করে সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা গত সপ্তাহে যে আজকে যদি হিসেব করি, তাহলে গত সপ্তাহের চেয়ে সব ধরনের দামই কেজিতে 10 টাকা থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়ে নিয়ে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সবজি পচে গেছে এবং সবজির সরবরাহ কম বলেই দাম বৃদ্ধি বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া আরেকটা বিষয় কি আমরা বলি যে গতকালের চেয়ে যদি আজকের বাজার, গতকাল কাঁচা মরিচের দাম ছিল 280 টাকা মধ্যেই কিন্তু আসলে সবকিছু সীমাবদ্ধ থাকে দাম। জি শামীম, আপনি সাথে থাকুন। এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে মশলার বাজারের অস্থিরতা কেমন রয়েছে? জি, আসলে ঈদের পরে যে ঈদের আগে থেকে যে অবস্থা ছিল, ঈদের পরে কিন্তু এখন পর্যন্ত সেই একই অবস্থা বিরাজ করছে বরিশালের বাজারগুলোতে। মশলার বাজারে বিশেষ করে যে মশলার দামটা যে হারে বেড়েছিল, 200 থেকে 700, 1000 টাকা পর্যন্ত কিন্তু মশলার দাম বেড়েছিল, সেক্ষেত্রে এখনো কিন্তু সেই একই দামে মশলা বিক্রি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে কিন্তু এলাচ যেটি রয়েছে সেটি কিন্তু প্রকারভেদে 3300 টাকা থেকে 4500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া জিরা 700, 800 এবং 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দারচিনি আছে, দারচিনি সেটা কিন্তু 450 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। তবে লবঙ্গের দাম কিন্তু বেড়েছে, লবঙ্গ 1600 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গোলমরিচ 1150 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে মশলা বাজার যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা আসলে পণ্য পাচ্ছেন না বা তারা আমদানি করতে পারছে না, যার ফলে কিন্তু তারা পাইকারি বাজারেও দাম বেড়েছে। এবং খুচরা বাজারের বিক্রেতা যারা রয়েছেন তারাও বলছেন যে আসলে তাদের পাইকারি বাজার থেকে বেশি দামে ক্রয় করার কারণেই কিন্তু তারা আবার খুচরা বিক্রেতা হয়ে তারা খুচরায় কিন্তু দাম বাড়িয়ে বিক্রি করছে। সেক্ষেত্রে কিন্তু পাড়া মহল্লার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু এই দামগুলোকে আরো বৃদ্ধি করা হচ্ছে, সেখানে কিন্তু দাম আরো বেশি নেওয়া হচ্ছে। ক্রেতাদের এমনই অভিযোগ রয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে ঈদ উপলক্ষে যখন একটি পণ্যের দাম বাড়ে তখন তারপরে কিন্তু সেটি কমলো কিনা সেটি কিন্তু পর্যবেক্ষণের জন্য কারো নজরদারি থাকে না, সেই নজরদারিটি বাড়ানোর কিন্তু দাবি জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি বাজারে কিন্তু পেঁয়াজের কেজি কিন্তু এখন 100 টাকা ছাড়িয়েছে। কিছুদিন আগে যে পেঁয়াজ 85 থেকে 90 টাকায় বিক্রি হতো সেই পেঁয়াজ কিন্তু এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। আলামিন এবং AHM শামীমুজ্জামান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে একটি কারিগরি কমিটি গঠন করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। আগামী 1 মাসের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিটি। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন সড়ক সচিব ABM আমিনুল্লাহ নুরি। ফলে এখনই মেট্রো রেলের ভাড়া বাড়ছে না। কমিটিতে DTCA, সড়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি NBR এর প্রতিনিধিরা আছেন। সচিব বলেন,
2 বছর আগে এনবিআর ভ্যাট প্রস্তাব করলেও সে সময় অবস্থার পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়। কমিটির সুপারিশের পর ভ্যাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। মেট্রো রেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা শেষ হয় গত 30শে জুন। 1 জুলাই থেকে টিকিটের দামের ওপর 15% ভ্যাট আরোপ করে গত 6 জুন আদেশ জারি করে এনবিআর। রাজধানীর পল্লবীতে বাবার মারধরে 8 বছরের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই শিশুর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শিশুটির মা পল্লবী থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে শিশুটির নাম জুবায়ের। সে তার বাবা মোহাম্মদ সেলিমের সঙ্গে মিরপুর 11 নম্বরের পলাশনগর এলাকায় থাকত। কিছুদিন আগে শিশুটির মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়। বাচ্চার দায়িত্ব নিয়ে প্রায়ই বাবা মায়ের ঝগড়া হতো। বুধবার রাতে শিশু জুবায়েরকে মারধর করেন তার বাবা সেলিম। এতে শিশুটি অসুস্থ হয়ে পরে প্রতিবেশীদের চাপের মুখে বৃহস্পতিবার সকালে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান সেলিম। সেখানে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠায়। মারধর করার পর মেরে ফেলার পরে এরপরে থানায় জানানোর পরে তারা থানা থেকে পুলিশ এসে তাদের উদ্ধার করছে। আর যে সেলিম যে তার বাবা গুগদুর তাকেও অ্যারেস্ট করছে। মানে অসুস্থ সিক ভোরবেলায় সবাই মিলে তখন তাকে হসপিটালে নিছে এবং সেলিমকেও সাথে পাঠাইছে। পাঠানোর পরে হাসপাতালে যে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটা মারা গেছে। বাচ্চার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় গুড়ি বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কারে করে ঘুরতে বেরিয়েছিলেন একই গ্রামের 7 জন। ঘোরাঘুরি শেষে রাত 9টার দিকে আজমপুর গ্রামে ফিরছিলেন তারা। পথে পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিল এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা জানান, বৃষ্টিতে অতিরিক্ত গতির কারণে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কার তার নিজের গতি বা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি মানে গাছের সাথে বাড়ি খেয়ে তারা পুরা দুমড়ে মুচড়ে যায়। গুড়িয়ে বৃষ্টি পড়তে লাগছিল, খুব দূরত্ব আসতে লাগছিল। আসার পরে এই নিয়ন্ত্রণ হারা গেছে, মানে ব্রেক মিস। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। আহতদের পাঠানো হয় সদর হাসপাতালে। তৎক্ষণাৎ এখানে এসে ভিতর থেকে আমরা স্পট ডেথ 3 জন লাশ উদ্ধার করি আর 4 জনকে উদ্ধার করে ঈশ্বরদী পাবনা সদর হাসপাতালে প্রেরণ করি। প্রাইভেট কার ব্রেক ফেল করে এক ডোবাতে পড়ে যায়। গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়ি দুমড়ে মুচড়ে হয়ে যায়। নিয়ন্ত্রণের খাতে পড়ে গেছে। তখনই তারা এই গাড়ি সার্চ করতে থাকে এবং সার্চ করে দেখে যে কিছু লোক আটকা আছে। তাদেরকে উদ্ধার করে দেখতে পায় যে 3 জন ডেড বডি আর 4 জন লোককে আমরা জীবিত উদ্ধার করি। তার মধ্যে 2 জন অচেতন অবস্থায় আছে। তাদেরকে আমরা মেডিকেলে আমাদের অ্যাম্বুলেন্স যোগে হস্তান্তর করি আর কি। নিহতদের বয়স 14 থেকে 27 বছরের মধ্যে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দখলের মুখে গাজী কালু চম্পাবতীর স্মৃতি বিজড়িত দিঘি ও রাজপ্রাসাদ। জলমহল হিসেবে দিঘিটি লিজ নিয়ে ভোগ দখল করছে একটি চক্র। ঝিনাইদহের 12 বাজার এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, প্রায় 100 একরের এই জায়গা বেহাত হয়ে যাচ্ছে। গাজী কালুর মাজারে গা ঘেঁষা চারকোনা এই জলাশয়ের নাম বীর দিঘি। কথিত আছে মুকুট রাজার প্রাসাদ সুরক্ষায় পরীক্ষা ছিল এটি। লোককথা অনুযায়ী এই মুকুট রাজাকে পরাজিত করেই রাজকন্যা চম্পাবতীকে বিয়ে করেন গাজী পীর। আর মৃত্যু তারা এখানেই ছিলেন ভাই কালু পীরকে সঙ্গে নিয়ে। প্রাসাদের দক্ষিণে তাদের কবর, আর সেই দিঘির মাঝখানেই কালে সাক্ষী হয়ে আছে প্রাসাদের ভগ্নাবশেষ। তবে প্রাসাদ ঘিরে থাকা এই দিঘির তত্ত্বাবধানে নেই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, আর এতেই ভোগ দখল করছে একটি মহল। আমরা দেখতাম যে এখানে এই বিল্ডিং ছিল ভাঙাচুরো আর কি, এসব ঘরদূর পড়েছিল ওই মাঝামাঝি। এনাদেরকে বলা হয়েছে মূল খৈতানপত্র দেখাতে আমাদেরকে। আমি এমপি মহোদয়কে বলা হয়েছে। 3 সাধকের স্মৃতি বিজড়িত এই জায়গাটি দখল হওয়ার শঙ্কার কথা জানাচ্ছেন গাজী কালু মাজারের ভক্ত খাদেমরা।
গাজী কালুর পাড়ি টাড়ি দিয়ে 101 বিঘে সম্পত্তি এই গাজীর নামের পারে। আমরা ছোটবেলার থেকে জেনে আসি যে এটা গাজীর সম্পত্তি। এটা এখন ব্যক্তি এক একজন ভোগ দখল করে খাচ্ছে। তবে এই নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বক্তব্য, ঐতিহাসিক এই স্থানটি তাদের তালিকাভুক্ত নয়, সে কারণেই জলমহল হিসেবে দিঘিটি ইজারা দিয়েছে জেলা প্রশাসক। দিঘিটা আমাদের না, আমাদের ভিতরে তালিকাভুক্ত আমরা করি নাই, যেহেতু জলমহল ওটা প্রশাসনের সাথে আপনি একটু কথা বলে দেখতে পারেন। পঞ্চদশ শতকে 12 সহচর নিয়ে এখানে আসেন খানজাহান আলী। তাঁর পত্তন করা শহর মোহাম্মদাবাদের নামই এখন 12 বাজার। এখানে 1993 সালে খননে পাওয়া যায় 15টির বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যোগ হবে পটুয়াখালীর কলাপাড়ার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। দুটি ইউনিটের প্রতিটি থেকে পাওয়া যাবে 660 মেগাওয়াট বিদ্যুৎ। এরই মধ্যে প্রকল্পের 85% কাজ শেষ হয়েছে। চলছে শেষ পর্যায়ের টেস্টিং ও কমিশনিং। পটুয়াখালীর কলাপাড়া লোন্দা গ্রামে দ্রুত গতিতে চলছে 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের শেষ মুহূর্তের কাজ। এরই মধ্যে চুল্লি, বয়লার, টারবাইন ও জেনারেটর বসানো হয়েছে। বয়লারে করা হয়েছে ফায়ারিংও। 2019 সালে শুরু হওয়া 27,000 কোটি টাকার প্রকল্পটির 85% কাজই সম্পূর্ণ। গত 6 জুন থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করি এবং আপনারা দেখবেন যে আমাদের চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে বয়লার ইগনিশনের পরে যে এক্সজস্টটা যাচ্ছে। অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পাশের আমতলী উপজেলায় বসানো হয়েছে সুইচিং স্টেশন, যার 92% কাজ শেষ। টানা হয়েছে 20 কিলোমিটার দীর্ঘ 400 কেবি ডাবল সার্কিট সঞ্চালন লাইন। 400 কেবি ডাবল সার্কিট পাওয়ার এভিকেশন লাইন একটা, এর সাথে আমরা একটি সুইচিং স্টেশনও করেছি 400 কেবি, যেটা পিজিসিবিকে আমরা হ্যান্ডওভার করে দেব। এই 400 কেবি সুইচিং স্টেশনটা আমতলীতে আছে, সেটার এখন টেস্টিং কমিশনিং চলছে। সেটার 92% কাজ কমপ্লিট হয়ে গেছে। জুলাই মাসে ব্যাকফিট পাওয়ার পেলে সেপ্টেম্বরে প্রথম ইউনিট ও ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করতে পারবে প্রকল্পটি। শেষ পর্যায়ের কিছু টেস্টিং এবং কমিশনিং কাজ ওখানে চলমান আছে। এই কাজগুলি শেষ হওয়ার পরে আমরা আশা করছি জুলাই মাসের মধ্যে ব্যাকফিট পাওয়ার পাবো। এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। প্রকল্পটি বর্তমানে 4000 বাঙালি ও 1500 চাইনিজ শ্রমিক কাজ করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষাকালে ঝড় বৃষ্টিতে পল্লী বিদ্যুতের বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয় হরহামেশা। এতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে গ্রামাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন শতভাগ বিদ্যুতায়ন দুর্বল অবকাঠামোতে চাপ বাড়িয়েছে। তাই বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে বিশেষ বরাদ্দের পরামর্শ তাদের। যদিও প্রতিমন্ত্রীর দাবি প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ভোগান্তি থাকবেই। দেশের 462টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। 85,000-এর বেশি গ্রামে বিদ্যুৎ বিতরণে লাইন নির্মিত হয়েছে 5,37,000 কিলোমিটার। গ্রাহক আছে 3.5 কোটির বেশি। কিন্তু এই বড় ভোক্তা শ্রেণীর বিদ্যুৎ সেবার অভিজ্ঞতা সবচেয়ে খারাপ। উৎপাদন ঘাটতিতে তারাই লোডশেডিংয়ের কবলে পড়ে বেশি। আবার বর্ষাকালে হালকা ঝড় বৃষ্টি কিংবা বন্যায় বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। ঝড় বৃষ্টি হয় তাহলে খাম্বা সহ পড়ে যায়, সেই খাম্বাগুলো ঠিক করার জন্য পল্লী বিদ্যুতের 3-4 দিন হলেও ঠিক করে নাই। বন্যাতে তার পরি গেছে গা, থাম্বা পরি গেছে গা, এলে ঝামেলা কারেন্ট আসে না। তার ছিঁড়ে গেলে, ডালপালা পড়লে, ট্রান্সমিটার বাস্ট হলে আমরা যদি অভিযোগ দিই, এটার জন্য আমাদেরকে অনেক ভোগান্তির মধ্যে ফেলায়। পল্লী বিদ্যুতের মাধ্যমে 10,000 মেগাওয়াট বিতরণ হলেও সিস্টেম লস হয় 9% মতো। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরেই তাদের অবকাঠামো দুর্বল। দ্রুত ত্রুটি শনাক্তে প্রযুক্তির ব্যবহার, টেকসই পুল স্থাপন ও লাইন সংস্কারে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার পরামর্শ তাদের। আরো বেশি টাকা বরাদ্দ করা ছাড়া আর কিছুই নেই, কারণ এখানে আমাদেরকে এইসব লাইনগুলোকে উন্নয়ন করতে হবে। আমরা দেখেছি যে খুব নিম্নমান বলবো না, আমি বলবো যে যেসব জিনিস দিয়ে করার কথা না, ওগুলা দিয়েই অনেক সময় এই কনস্ট্রাকশন গুলা করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, লাইনের ওপর গাছ পড়ে ও বন্যায় প্রতি বছরই বড় অঙ্কের ক্ষতি হচ্ছে। তবে পল্লী বিদ্যুতের কর্মীরা গ্রাহক সেবায় সচেষ্ট। সাবস্টেশনে যে বন্যার মধ্যে সিলেটে পানি উঠে গেছে, আবার এগুলিকে মেরামত করতে হবে। এই যে একটা ন্যাচারাল
ক্যালামিটির মধ্যে আমাদের থাকতে হয় প্রতি বছর এই সময়টায়, এটা আমাদেরকে বিয়ার করে নিতে হবে। কিছুটা সমস্যা দেখা দিবে। ২০২৮ সালের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আশাবাদী পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সংস্থাটি জানায় বিতরণ লাইন আধুনিকায়নে চলছে একাধিক প্রকল্প। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।